পড়ছিলাম চন্দ্রবিন্দু, কলমে জান্নাতুল নাইমা, পর্ব সংখ্যা ৭। বিন্দুর যখন ঘুম ভাঙে তখন ভর দুপুর। এত সময় ঘুমিয়েছে সে। আহারে, কতদিনের ঘুম! ঘুম ভাঙতেই চারপাশে দৃষ্টি বোলালো বিন্দু। বুকের ভেতর গুনগুনিয়ে কেঁদে উঠল। হাহাকার বেরিয়ে এলো মুখ ফুটে, চন্দ্র, চন্দ্র, চন্দ্র। তড়িৎ উঠে দাঁড়ায় বিন্দু। অস্থির হয়ে ওঠে খুব। চন্দ্র তাকে ডেকেছিল, তার ডাকেই সে ছুটে এসেছে। কেন ডাকলো চন্দ্র? কেন? ভাবতে ভাবতে ঘরটা তন্ন তন্ন করে কি যেন খুঁজতে লাগলো। এক পর্যায়ে গিয়ে পাটি উঠাতেই দেখতে পেল সাদা একটি কাগজ মুড়িয়ে পড়ে আছে। নিমেষে ছিনিয়ে নিল যেন কাগজটা। বিন্দুর হাত কাঁপছে। কি লিখেছে চন্দ্র? তার জন্য নিশ্চয়ই কিছু লিখে গেছে, যেটুকু বলা হয়নি অথচ বলার ছিল তা অবশ্যই চিঠিতে বলে গেছে চন্দ্র। বিন্দু আর দেরি করে না, কাগজটা খুলে ফেলে। বিন্দু, প্রিয়তমা আমার, বড্ড ভালোবাসি তোমায়। এই যে নাম ধরে ডাকছি, কত ভালোবাসি বলেই ডাকছি। এই যে লিখছি, তীব্র ভালোবাসা থেকেই লিখছি। বিন্দু, শুনেছিলাম মানুষ মারা যাওয়ার আগে নাকি টের পায়। আমি বোধহয় পেয়েছি। ভেতরে থাকা আত্মাটা ছটফট করছে খুব। যে পৃথিবীতে বিন্দু আমার না, সে পৃথিবীতে আমার আত্মা তো ছটফটই করবে, তাই না? বিন্দু, তুমি লাল শাড়ি পরেছিলে, তাই না? কথা ছিল লাল শাড়িতে বউ হবে আমার। দোষ আমার, দোষী আমাকে তুমি ভালোবাসতে পারবে না, এ আমার জানা ছিল না। আমার জানা ছিল বিন্দু সবভাবে, সব অবস্থায় শুধু চন্দ্রের। বুকের ভেতর ধাক্কা লেগেছে বিন্দু। সেই ধাক্কা সামলাতে কিছুকাল টিকছি, কিন্তু খুব বেশি দিন টিকব না। বিন্দু, সব সত্যি বলতে অনেক সময় নিলাম। কেন নিলাম সবটাই বলবো, তবে আমার আবদার, এই সত্যি তুমি ছাড়া পৃথিবীর কেউ জানতে পারবে না। আর শোনো বিন্দু, চন্দ্র তোমায় ছাড়া দ্বিতীয় কোনো নারীর দিকে প্রেমিকের দৃষ্টিতে তাকিয়েও দেখেনি। তবে কি ভাবছ পুরুষের দৃষ্টিতে তাকিয়েছি আর তাই সাহেরা গর্ভবতী হয়েছে? হাহা, আরে পাগলি, এই চন্দ্রের পৌরুষত্ব এত সস্তা না রে। তবে সাহেরাকে, অস্থির হইও না, নিজেকে সামলাও। আজ থেকে নিজেকে সামলেই তোমায় বাঁচতে হবে। বিন্দু, তুমি কি রোকনকে চিনতে? আমার জীবনের সব গল্পই তো তোমার জানা। এই মুহূর্তে মনে করতে পারছি না রোকনের কথা তোমাকে বলেছিলাম কিনা। আমি ঢাকা গিয়েছিলাম রোকনের বিয়ে খেতে। রোকন খুব তাড়া দেওয়ায় ৮ দিন আগেই চলে যাই। বিয়ে আসন্ন, তুমি তো জানো আমি বড় তেদর। ওর বিয়ের আগের দিন ছোট্ট একটা আয়োজন করি। সে আয়োজনে অনেক ধরনের ব্যবস্থাই ছিল। রাগ করো না বিন্দু, সিগারেট ছাড়া নিয়মিত অন্য কোনো নেশা আমি করতাম না, কিন্তু ওই দিন ওয়াইনের ব্যবস্থা করেছিলাম। বন্ধুদের সঙ্গে মজামাস্তি করতে করতে এত বেশি খেয়ে ফেলেছিলাম যে রোকনের বাড়িতে ড্রাইভ করে ফেরার মতো অবস্থা আমার ছিল না। রোকন ভদ্র ছেলে, নেশা টেশা করে না, সেদিনও করেনি। তাই আমাকে বলল, চন্দ্র তুই আজ পারবি না, চাবি দিয়ে আমি ড্রাইভ করি। কথাটা আমার ইগোতে আঘাত করলো। নেশা করেছি বলে আমি পারবো না কেন? রোকনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বললাম, বেটা পারি কি না পারি দেখ। এরপর আমি ড্রাইভিং সিটে বসলাম। রোকন পেছনের সিটে গিয়ে বসতে বসতে বলল, আচ্ছা সাবধানে, আমার শরীর ব্যথা করছে, একটু শুভ। এই বলে ও পেছনে চলে গেল। আমার কথা আচরণে ও আশ্বস্ত ছিল আমি পারবো। কিন্তু কিছু দূর যাওয়ার পর আমি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেললাম। একটা পথ দুটো দেখি, একটা গাড়ি চারটে হয়ে যায়। এমন অবস্থায় আচমকা একটা ট্রাকের মুখোমুখি হতেই প্রাণ বাঁচাতে গাড়ির ডোর খুলে লাফ দিই আমি। নিজের যান বাঁচাতে এতটাই ব্যস্ত ছিলাম যে পেছনে যে রোকন ছিল ভুলেই গেছি। ব্যাস, সবটা এক নিমেষে শেষ হয়ে গেল। রোকনের বডির অনেক অংশ খুঁজে পায়নি পুলিশ। আমার অবস্থা তখন পাগল প্রায়। পুলিশের সন্দেহ আমার দিকে। আমিও জানি আমি কি করেছি। রোকনকে খুন করেছি আমি। ভেতরে ভেতরে দিশেহারা উন্মাদ হয়ে গেলাম। ওদিকে সাহেরার অবস্থা করুণ। প্রেমিককে হারিয়ে নয়, বরং নিজের ভবিষ্যৎ স্বামী আর সন্তানের বাবা হারিয়ে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। রোকনের মতো শান্ত ভদ্র ছেলে বিয়ের আগেই সাহেরার সঙ্গে সেই গভীরতায় গিয়েছিল, যার চিহ্ন তাদের অনাগত সন্তান। এবার আমার অপরাধ বোধ আরও বেড়ে গেল। আমি একটা অনাগত শিশুকে এতিম করে দিলাম। শুধু তাই নয়, এই সন্তানের বৈধতা বিশেষ প্রয়োজন। রোকন এ কারণেই বিয়ে নিয়ে তাড়াহুড়ো করছিল। কিন্তু সবটা শেষ হয়ে গেল আমার জন্য, শুধু আমার জন্য। সাহেরা জ্ঞান হারাচ্ছে বারবার। আমার অপরাধ বোধ এতটাই তীব্র হয় যে আমি একান্তে সাহেরার কাছে মাপ চাইতে যাই।
সব শুনে সাহেরা ক্ষেপে ওঠে। আমাকে সে পুলিশে দেবে। আমি চন্দ্র বিরাট আত্মসম্মানওয়ালা নির্ভীক ব্যক্তি, সে মুহূর্তে ভয় পেয়ে যাই। সর্বনাশা এক ভয় যা শেষ করে দিল সবটা। সাহেরার কাছে ক্ষমা চাই। সাহেরা তখন নরম হয়, কাঁদতে কাঁদতে বলে, কি করে ক্ষমা করব? আমার গর্ভে যে আছে তার কি হবে একবার ভাবুন। যদি আমরা বিবাহিত থাকতাম তাহলে কোনো সমস্যা হতো না, কিন্তু এখন তো বেঁচে থাকাও কঠিন। মরা ছাড়া যে আমার উপায় নেই। এই সমাজ আমাকে বা আমার সন্তানকে না মানবে আর না বাঁচতে দেবে। আমি নিশ্চুপ। সাহেরা হঠাৎ আমার পায়ে লুটিয়ে পড়ে। আপনার ভুলে একজন পৃথিবী ছেড়ে চলে গেছে। এক প্রাণ হত্যা করেছেন, আরও দুটো প্রাণকে হত্যা করবেন না। আপনি আমার সন্তানের বৈধতা দিন, দয়া করুন, আমাদের বাঁচান। আমি খুনি, আমি অপরাধী, আমি রোকনকে হত্যা করেছি। এই কথাগুলো আমার মস্তিষ্ক খেয়ে ফেলে। আমি বোধবুদ্ধিহীন অবস্থায় বিয়ে করিনি সাহেরাকে। বিন্দু, এটাই ছিল সেই সত্যি যা আমি বলতে পারিনি। বিন্দু, রোকনের অবৈধ অংশকে বৈধতা দিয়ে গেলাম, কিন্তু তোমাকে আমার জন্য বৈধ করতে পারলাম না। ঠিক এই যন্ত্রণাটাই আমাকে শেষ করে দিচ্ছে। এই সত্যিটাই তোমাকে আজীবন দুঃখী করে দিল। আমাকে ক্ষমা করো বিন্দু, আমি ভুল। আমার মতো দোষী অপরাধী খুনির জন্য তোমার মতো পবিত্র ফুল অপেক্ষা করেনি, অথচ আমি আশায় ছিলাম আমি তোমাকে আমার বউ করব। সাহেরাকে গ্রহণ করে তুমি সেদিন আমার জীবনে না এলেও আমার ভেতরটা বিশ্বাস করছিল সব সত্যি জানার পর আমাকে ছেড়ে তুমি যাবে না। সেই বিশ্বাসটা তখনই ভাঙল যখন তুমি এহসান মাস্টারের স্ত্রী, যখন তোমার শরীরে এহসান মাস্টারের স্পর্শ। বিন্দু, চন্দ্র তোমাকে ভালোবাসে। এই সহজ সত্যি আজ পৃথিবী লোকে কঠিন। তুমি সহজ নিও, অনুরোধ কঠিন ভেবো না। আমি তোমার প্রেমিক বিন্দু, প্রতারক নই। বিন্দু, প্রিয়তমা আমার, বড্ড ভালোবাসি। চিঠিটা পড়া শেষ করে উথাল পাথাল করতে করতে জ্ঞান হারালো বিন্দু। সমাপ্ত।